সুপ্রভাত বন্ধুরা, আজকে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির দিন 14ই জানুয়ারি আমরা যাচ্ছি লাহিড়ী বাবার মন্দিরে। এটি ব্যান্ডেলে অবস্থিত। শুভ সকাল বন্ধুরা, আপনারা এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চ্যানেলটি দেখবেন এবং ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট ও লাইক করবেন। এবং এই চ্যানেলে আজকে আমরা চলেছি লাহিড়ী মহাশয়ের আশ্রমে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যাব। এয়ারপোর্ট থেকে আমরা বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে অসাধারণ রাস্তা হয়ে গেছে। এইমস হওয়ার পর থেকে এটা এত সুন্দর রাস্তা যে সত্যি এখানে গাড়ি চালিয়ে দারুণ আরাম। তারপর প্রথমে আমরা একটা কাজে চলে গেলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটা সায়েন্স কংগ্রেস হচ্ছিল। তো তারা তাদের বিভিন্ন গবেষণালব্ধ সবজি, ফুল, ফল এবং নানান রকম আশ্চর্য সব গাছ সাজিয়ে রেখেছিল সবাইকে দেখানোর জন্য। জাগুলির মোহনপুরের কাছে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ভীষণ বড় এবং এই ক্যাম্পাসে এত ফুল, ফল, সবজির গাছ যে মন ভরে যায়। তো ভালো করে একটু ক্যাম্পাসটা ঘুরে নিলাম। পাশেই ছিল বিধানচন্দ্র রায়ের মূর্তি এবং সেটি সেমিনারের জন্য খুব সুন্দর করে সাজানোও হয়েছিল। তো তারপরে আমরা আমাদের কাজ সেরে বেরিয়ে পড়লাম লাহিড়ী বাবা মন্দিরের উদ্দেশ্যে। ব্যান্ডেল পৌঁছতে পৌঁছতে আমাদের 12টা বেজে গেল এবং আমরা রাজডাঙ্গায় এসে পৌঁছালাম তখন 12টা 20। এই যে আধারালয় লাহিড়ী মহাশয়ের মন্দিরের গেট, আর তার সামনে বিরাট পার্কিং লট। আমবাগানের মধ্যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যেতে পারে, তো পার্কিংয়ে আপনাদের কোনো অসুবিধে নেই। তো এরপর আমরা ঢুকে গেলাম মন্দিরে। তো আমরা এখন চলে এসেছি লাহিড়ী বাবা আশ্রমে। আশ্রম 1টা পর্যন্ত খোলা, এখন প্রায় 12টা 10 বাজে। তো ঢুকতেই একটা অসাধারণ বাগান, দুপাশে প্রচুর শীতকালের ফুল ফুটে আছে, আর একদিকে প্রচুর রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। তো এরপর আমরা দেখি ভেতরে গিয়ে কি দেখা যায়। লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেলে আপনারা ট্রেনেও আসতে পারেন। সেক্ষেত্রে ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই মন্দিরে। পাশাপাশি আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে ঈশ্বরগুপ্ত সেতু পার করে দিল্লি রোডের দিকে একটু এগিয়ে আসলেই মোটামুটি 10-15 মিনিটের জার্নির পরই পড়বে রাজডাঙ্গা। পুরো আশ্রমটাই ভীষণ শান্ত এবং নিরিবিলি। চারপাশে প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে আর প্রচুর ফুল, সবজি এসব হয়েছে। আর চারপাশে যেহেতু প্রচুর আম গাছ, তো ভীষণ শান্ত একটা ছায়া রয়েছে এখানে। মহাবতার বাবাজি থেকে লাহিড়ী মহাশয় হয়ে যোগদা সৎসঙ্গের যে ধারাটা, এটা সেই ধারা নয়, এটা যোগী রাজের ধারা। এটা একটা আলাদা ধারা ক্রিয়াযোগের। যদিও এখানে সেই অর্থে দীক্ষাদান বা কোনো ক্রিয়াযোগ প্র্যাকটিস হয় না। এটি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভক্ত, তিনি নির্মাণ করেছেন। তিনি এখানে থাকেনও না, শুধু মন্দিরটাই রয়েছে। তো এখানে প্রচুর মানুষ আসেন, বিশেষ করে শীতকালের দিনে। এটা খুবই সুন্দর। এখানে প্রথমেই বিনামূল্যে জুতো রাখার একটা জায়গা আছে। তো টোকেন দিয়ে জুতো রেখে তারপর আমরা এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। এই যে আশ্রমের বহু ঘর রয়েছে যেখানে আপনারা এসে থাকতেও পারেন
এবং উৎসবের সময় এই সব ঘরগুলো ভক্ততে ভরে যায়। তারপর অফিস কাউন্টার রয়েছে। এই অফিস কাউন্টার থেকে আপনারা ভোগের কুপন কেটে নিয়ে এগিয়ে যেতে পারেন মূল মন্দিরের দিকে। চারপাশটা ভীষণ সবুজ, ভীষণ সুন্দর। বাচ্চাদের খেলারও ছোটোখাটো পার্কের মতন ব্যবস্থা আছে। তো মূল মন্দিরে যাওয়ার পূর্বে খুব সুন্দরভাবে আমরা দেখে নিলাম এই অফিস এবং বিভিন্ন স্থাপত্যগুলো। লাহিড়ী মহাশয় ছিলেন একজন সিদ্ধ ক্রিয়াযোগী। তিনি বেনারসের বাঙালি টোলায় বাস করতেন এবং একেবারেই সংসারী মানুষ ছিলেন এবং ইংরেজের চাকুরি করতেন। কিন্তু হঠাৎই একদিন তার চাকুরির ট্রান্সফার লেটার আসে এবং তাকে রানীক্ষেতে ট্রান্সফার করে দেওয়া হয়। তো তিনি রানীক্ষেতে যখন যান এবং জমি জরিপের কাজ করছিলেন, ঠিক সেই সময়ই মহাবতার বাবাজি এক নদীর কিনারে লাহিড়ী মহাশয়কে সাক্ষাৎ দেন এবং লাহিড়ী মহাশয়ের পূর্ব নামে তাকে ডাকতে থাকেন। লাহিড়ী মহাশয় মন্ত্রমুগ্ধের মতন তখন মহাবতার বাবাজির পিছু পিছু চলতে থাকেন এবং কুকুচিনার ঘন জঙ্গলের মধ্যে একটি গুহায় মহাবতার বাবাজি তাকে নিয়ে যান এবং 3 দিন ধরে তাকে ক্রিয়াযোগের দীক্ষা দেন। এই দীক্ষা লাভের পর লাহিড়ী মহাশয় যখন ফিরে আসেন তখন তিনি এক অন্য মানুষ এবং মিরাকেলি তার সেই দিনই রানীক্ষেত থেকে আবার বেনারসে ট্রান্সফার হয়ে যায়। তারপরে লাহিড়ী মহাশয় বেনারসে ফিরে এসে সকলকে ক্রিয়াযোগে দীক্ষা দিতে থাকেন এবং ক্রিয়াযোগের একটা ধারা তৈরি করেন। যুক্তেশ্বর গিরি কিংবা তারও পরবর্তী সময়ের যোগদানন্দ এই ধারারই পরবর্তী শিষ্য। তো লাহিড়ী মহাশয় বাঙালি টোলায় মহাবতার বাবাজির একটা মন্দির নির্মাণ করেন এবং সেখানে ক্রিয়াযোগের বহু দীক্ষাদান করেন। আসলে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণেই মন্দিরের বাইরে থেকেই আমরা ভিডিও করলাম। তো যেটুকু দেখানো সম্ভব হয়, ভেতরে লাহিড়ী মহাশয়ের একটা বিরাট বড় মূর্তি আছে, মহাবতার বাবাজির মূর্তি আছে, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা আলাদা মন্দির, আর মাতা সরস্বতীর একটা আলাদা মন্দির রয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে সুদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। এনারা দুজনেই ক্রিয়াযোগী এবং এনারা হিমালয়ে সাধনা করেন। কোনো কোনো সময় এদের দেখা পাওয়াও যায়, তবে কোন সময় এনারা আশ্রমে আসেন তা বলা যায় না। আর এটি লাহিড়ী মহাশয়ের মন্দির, পাশাপাশি মহাবতার বাবাজিরও মন্দির। প্রথমেই মহাবতার বাবাজির মূর্তি রয়েছে, তারপরে সিঁড়ি দিয়ে নিচে গিয়ে লাহিড়ী মহাশয়ের মূর্তি রয়েছে। বাবাজিকে মনে করা হয় কয়েক হাজার বছর বয়সী। তিনি হিমালয়ের জ্ঞানগঞ্জে থাকেন এবং যখন যাকে মনে হয় তাকে সেই সময় দেখা দেন। আজও মহাবতার বাবাজির দর্শন অনেকে পান। তো মহাবতার বাবাজিকে নিয়ে যে সকল ক্রিয়াযোগের ধারাগুলো আছে তার মধ্যে একটি ধারা যেমন যোগদা সৎসঙ্গের ধারা, তেমনি এই যে মন্দিরটি লাহিড়ী মহাশয়ের, এদের যে ক্রিয়াযোগের ধারা সেটা হচ্ছে যোগীরাজের ধারা। বেলা 1টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম ভোগ গ্রহণ কেন্দ্রে ভোগ গ্রহণ করতে। মন্দির ঘুরে আমরা চলে এসেছি এখন ভোগ গ্রহণের জন্য। তো এখানে বেলা 1টা থেকে ভোগ দেয়, তো সেটা আমরা নেব। তার জন্য টিকিট কাটতে হয় এবং টিকিটের দাম নিয়েছে 60 টাকা করে। তো আমরা 60 টাকা করে দুজনে, আমি আর আমার ছেলে টিকিট কেটেছি এবং এখন চলে এসেছি খাওয়ার জন্য। আশ্রমের খাওয়ার জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্নার ঘরও খুব পরিষ্কার। তো খাবারে আমাদের জন্য চলে এলো ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি, পাঁপড় আর শেষে ছিল পায়েস। ভগবানের প্রসাদ, ফলে প্রতিটি রান্নাই ছিল অসাধারণ।
একদম অমৃতর মতন লেগেছে সবকটা আইটেম। তরকারি, ভাজা, ভাজা, আলুর দম, আলুর দম, আলুর দম। তো ভোগ গ্রহণ করে আমরা একটু চারপাশটা ঘুরে বেড়াচ্ছি। এদিকটা সবই আম গাছের জঙ্গল। তো এখন শীতকাল, পিকনিকও চলছে এখানে। তবে চারপাশটা ভীষণ সুন্দর, শান্ত, নিরিবিলি, বেশ ভালো লাগবে। খাওয়ার পর আমরা বেশ খানিকক্ষণ হাঁটছি। খাওয়া দাওয়ার পর আমরা আরেকবার আশ্রমের ভেতরটা ঘুরে নিলাম, যেহেতু মন্দির খোলা ছিল। তো চারপাশে প্রচুর চন্দ্রমল্লিকার ফুল ফুটেছে, আর এই একটা জাম্পিং গ্রাউন্ড রয়েছে। তো এর মধ্যে আমার ছেলে বেশ অনেকক্ষণ মজা করে খেললো। ফুলে ফুলে চারপাশটা একদম ভরপুর, নানান রকমের চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ, শীতের বাহারি ফুল পুরো আশ্রম জুড়ে রয়েছে। আর সামনের আমবাগান থেকে তখন পিকনিকের রান্নার গন্ধ ভেসে আসছে। তো এইরকমভাবে পুরো জায়গাটা ঘুরে নিলাম। এখনকার দিনে এরকম নির্ভেজাল গ্রাম পাওয়াই যায় না। তো তারপরে সবাইকে টাটা জানিয়ে ফিরে চললাম বাড়ির পথে।